চলে আসি, এই হিটের সাথে যুক্ত হচ্ছে মেল্টিং পয়েন্ট। সো ওয়াটার ইন জেনারেল উই ক্যান সি when the temperature increase from 0 degree centigrade to 1 degree centigrade, the ice become melt out. Ice become melt out to form water. So we can say the definition, আমরা কি বলতে পারি মেল্টিং পয়েন্টের জন্য? মেল্টিং পয়েন্টের জন্য আমরা বলতে পারি যে the specific at a specific temperature, when the water molecules are getting liquid or getting converted from solid state to liquid state, that particular temperature point we can say the melting point. ওয়াটারের মেল্টিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 থেকে যখন উপরের দিকে যাবে তখন বলতে শুরু করবে, আমরা সবাই জানি, আমরা দেখেছি। সেকেন্ড হচ্ছে বয়লিং পয়েন্ট। তো মেল্টিং পয়েন্টে যে পরিমাণ হিটের দরকার পড়ছে সেটা কম্পারেটিভলি কিন্তু যতটা দরকার, এটাকে যখন বয়লিং পয়েন্টে নিয়ে যেতে হবে, ইটস রিকোয়ার এ হায়ার অ্যামাউন্ট অফ এনার্জি ইন টার্মস অফ হিটস। বলতে পারলাম, তখন সেটাকে গ্যাসিয়াস ফর্মে নিয়ে যেতে হচ্ছে, লিকুইড থেকে গ্যাস। তো নর্মাল রুম টেম্পারেচারে যখন দেখি যে অটোমেটিক্যালি আইস কিন্তু 0 ডিগ্রির উপর থেকে মানে মেল্ট হতে শুরু করছে। সো বয়লিং পয়েন্ট একইভাবে আমরা ডিফাইন করতে পারি যে অ্যাট এ স্পেসিফিক টেম্পারেচার a certain quantity of heats are required to convert the liquid state of water to the gaseous states, that is in the form of vapor. বোঝা গেল? সো এটাকে আমরা কনসিডার করছি, বেসিক্যালি কি কনসিডার করছি? 100 ডিগ্রি সেন্টিগ্রেডস, এবং এটাকে বলছি ভেপার or melting point. This is sorry আমি একদম বললাম, সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট। অ্যাট এ টেম্পারেচার ইট উইল বয়েল আউট, ঠিক আছে? সো এই বয়লিং পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে 1 গ্রাম অফ ওয়াটারকে যদি বয়েল করতে হয় তাহলে 20 কিলো জুল কিন্তু হিটের দরকার পড়ে, 1 গ্রাম অফ ওয়াটার্স। সো একইভাবে এটার সাথে কিন্তু হিট অফ ভেপারাইজেশন ওতপ্রোতভাবে জড়িত। ইট ইজ ডাইরেক্টলি রিলেটেড টু বয়লিং পয়েন্ট অ্যান্ড হিট অফ ভেপারাইজেশন। এটাকে ডিফাইন কীভাবে করতে পারি? তাহলে নামই বুঝতে পারছি যে পরিমাণ হিট দরকার পড়বে ভেপারাইজেশন করার জন্য। সো দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু convert 1 gram of water from liquid state to gaseous state. ঠিক আছে, এটাকে আমরা কিলো জুলে কিন্তু ডিফাইন করতে পারি। যেটা দেখতে পাচ্ছি সাধারণত 1 গ্রাম ওয়াটারকে যদি ভেপারাইজ করতে হয় তাহলে 2260 জুল আমাদের হিটের দরকার পড়বে। নেক্সট চলে আসছি ফ্লুইডিটি। ফ্লুইডিটি ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং তোমাদের কাছে? ওয়াটার আমরা দেখছি যে নর্মাল রুম টেম্পারেচারে লিকুইডস, অ্যান্ড ইট ক্যান বি ভেরি ভেরি মুভ ফ্রম ওয়ান সার্টেন স্টেট টু অ্যানাদার সার্টেন স্ট্রাকচার। যে কোনো স্ট্রাকচারে যে পাত্রে নেব সেই পাত্রে আকার ধারণ করবে। কারণটা কি? বেসিক্যালি ফ্লুইডিটি ডিফাইন ইটস ইন্টারনাল কনফরমেশন। ইন্টারনাল কনফরমেশন একটা ওয়াটার মলিকিউলসের সাথে আমরা দেখতে পাচ্ছি সাধারণত এরকম, প্রত্যেকটা যদি আমরা ধরি, এখানে একে অপরের সাথে এরকমভাবে টেট্রাহেড্রন স্ট্রাকচারে, হেক্সাগোনাল স্ট্রাকচারে সাধারণত যুক্ত হয়ে থাকে একে অপরের সাথে। আবার এর সাথেও হয়তো এরকমভাবে দেখা গেল যে এরকমভাবে, বোঝা গেল? সো দিস হাইড্রোজেন বন্ডস আর ভেরি ভেরি আনস্টেবল। Under liquid condition, these hydrogen bonds are very very unstable. That's why it will frequently broken down and it will automatically make a bonds to new water molecules. So certainly due to this changing of these
or shifting of these particular hydrogen bonds from one water molecules to another water molecules, it creates a movement of the waters. বোঝা গেল? কন্টিনিউয়াসলি যদি শিফট হয় বন্ডিংগুলো, তাহলে তো ওয়াটারগুলো প্রত্যেকের সাথে প্রত্যেকের আদান প্রদান করছে, প্রত্যেকের মুভমেন্টে চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই দিস কন্টেন্ট দ্য লিকুইডিটি অফ দ্য ওয়াটার অর ফ্লুইডিটি অফ দ্য ওয়াটার, উই ক্যান সে। সো এর সাথে একটা কথা আমি বলি তোমাদেরকে, যে সাধারণত যখন ওয়াটারের টেম্পারেচার ধীরে ধীরে ডিক্রিজ হয়, ইটস ইন্টারনাল যে বন্ডিংটা ধীরে ধীরে স্ট্রং হতে থাকে। বোঝা গেল? তার মানে সাপোজ 100 থেকে যখন এটা নিচের দিকে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সাপোজ ইট ইজ 50, অ্যাগেন 10 ডিগ্রি সেন্টিগ্রেডস, এরকম যতই কমতে থাকবে এদের ভিতরে বন্ডিংটা কিন্তু ততই কী হবে, লুজ হতে শুরু করবে। when it will reach to 0 degree centigrades and it will convert to ice, তাই তো? বেসিক্যালি আমরা দেখতে পারি যে 4 ডিগ্রিতে কিন্তু আইস ফর্মেশন স্টার্ট হতে শুরু করে, বাট ইট উইল মেক এ স্ট্রাকচার অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখা যাচ্ছে যে এদের নিজেদের ভিতরে যে বন্ডিং রয়েছে, এই বন্ডিংটা একটা ফিক্স স্ট্রাকচারে নিয়ে নেয়। তার মানে there is a less chance to shift one bond from one location to another location। এই যে দ্যাটস ওয়াই ইট উইল বিকাম সলিড না, এই জন্যই তো সলিড স্ট্রাকচার নিচ্ছে। তো এই যে মুভমেন্টটা যখন অটোমেটিক্যালি ফিক্স হয়ে গেল, তাদের ভিতরে ইন্টারনাল যে স্পেস সেটাও কিন্তু ফিক্স হয়ে গেল। ঠিক আছে? এই কারণে দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার, it's almost 0.924 gram per ml। বোঝা গেল? অথবা 924 গ্রাম পার লিটার বলতে পারি। ইট ইজ স্লাইটলি লেসার দেন 1 গ্রাম পার ml or 1000 গ্রাম পার লিটার। That's why the density is lesser. That's why we can see in the Arctic Ocean, যেখানে আন্টার্কটিকা বা আর্কটিক ওশেন রয়েছে, সেখানে বরফের ঘনত্ব কম হওয়ার জন্য উপরে এরা ফ্লোট করে থাকে, বাট the lower portions of that water body of the oceans are in the liquid form, comparatively slightly denser, low density, and that's why it will create an insulated from the outer environment. Outer environment হয়তো টেম্পারেচার নেমে গেছে যে -10 degrees centigrades, but inner temperature is already there, that is almost 1 or above the 1 degree centigrade, above the 0 degree centigrades, 0 degree centigrade থেকে একটু বেশি। বোঝা গেল? সেই জন্য এর নিচের যে ইকোসিস্টেম রয়েছে বা লাইফ ইকোলজি রয়েছে, ফিশেস এবং বিভিন্ন জলজ প্রাণী, তারা কিন্তু খুব ইজিলি মুভ করতে পারে এবং তারা বেঁচে থাকতে পারে। দে ক্যান সারভাইভ। দিস ইজ এ ভেরি বিউটিফুল ইউনিক প্রপার্টিজ অফ দ্য ওয়াটার্স। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসি যেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে cohesion and adhesion. Very very important. Cohesion কি? So we can see one water molecules and another water molecules, they can attract themselves by creating the hydrogen bonds. So the bonding within the water molecules in multiple times, in multiple number of water molecules, we can say create an attraction we can say, একটা অ্যাট্রাকশন তৈরি হয় কোহেশনের জন্য। কি হয়? উইদিন ওয়াটারের ভিতরে যে তোমার এই বন্ডিং হচ্ছে, সেই জন্য একটা অ্যাট্রাকশন, তাদের ভিতরে একটা সবসময় অ্যাটাচমেন্ট থাকে। এই অ্যাটাচমেন্টটাকে আমরা কোহেশন বলে গণ্য করি, কোহেশন বলি। ঠিক আছে? সিম্পল, একদম সিম্পল যদি ডিফিনিশন বলি তাহলে এটা বলতে পারি। বাট অ্যাডেশন ইজ ডিফারেন্ট। Similar properties, it can see that water molecule has a tendency to adhere the
outer substances of the upper surface of any materials. আমরা যদি কোনো জায়গায় জল একটু রেখে দিই দেখবে it can just adhere to that. When its molecular weight is very very high, it will drop down. দেখা যায় না, যেই কারণে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আউটার কোনো ম্যাটেরিয়ালের সাথে যদি অ্যাডারেশন হয় তাহলে এটাকে বলবো অ্যাডহেশন। তাহলে কোনো অসুবিধা নেই আমাদের বোঝার ক্ষেত্রে। এই কোহেশন অ্যাডহেশনের কম্বাইন্ড এফেক্ট আমরা দেখতে পারি ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন সিম্পল কি কিছুই নয়, কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা প্ল্যান্টের সিভ টিউবের ক্ষেত্রে আমরা দেখতে পারি। থ্রু দিস প্ল্যান্ট ক্যান আপটেক দ্য নিউট্রিয়েন্টস অ্যান্ড ইট উইল রিচ টু দ্য আপার পার্ট অফ দ্য প্ল্যান্টস। উপরের দিকে প্ল্যান্টস কীভাবে ট্রান্সপোর্ট করে, সাপোজ ধরে নাও যে একটা সিভ টিউব রয়েছে যেটা খুবই সরু, আমরা যদি ম্যাগনিফাই করি তাহলে এখানে সাপোজ দুটো ওয়াটার মলিকুল রয়েছে। এই ওয়াটার মলিকুল যাতে নিজেদের ভিতরে যে অ্যাট্রাকশন রয়েছে সেটা কোহেশনের জন্য রয়েছে। এবার যখন নিচের থেকে প্রেশার পড়ছে আরও ওয়াটার মলিকুলস উপর দিকে যাচ্ছে, তখন কিন্তু এই অ্যাডেশনের জন্য এই যে অ্যাডেশন হলো এর সাথে সাথে তার উপরের ওয়াটার মলিকুলসটা এখানে যুক্ত হবে। এই যে অ্যাট্রাকশন রয়েছে এটাকে আমরা কোহেশন বলছি। আবার এর সাথে তার উপরের ওয়াটার মলিকুলস নিজেদের ভিতরে কোহেশন রয়েছে, আবার এর সাথে অ্যাডেশন রয়েছে। এরপরে পরপর এরা উপরের দিকে একটা স্মল লেয়ার অফ দ্য ওয়াটার্স তৈরি করতে পারে। ইফ দ্য লেয়ার ইন দ্য পার্টিকুলার টিউব thickness is very very light, or we can say thin, we can say. In such cases it has a tendency to adhere all over the internal area of the tube like this. ঠিক আছে, that's why through this capillary action, যেহেতু ক্যাপিলারি টিউব, এটাকে আমরা ক্যাপিলারি টিউবও বলতে পারি, through this water can move towards the আপার পার্ট অফ দ্য প্ল্যান্টস। বোঝা গেল? এর সাথেও অন্যান্য ডিফারেন্ট ফ্যাক্টরস রয়েছে যেগুলো আমরা যখন প্ল্যান্টের ফিজিওলজি জানবো তখন জানতে পারবো। যেরকম আমরা বলতে পারি যে রুট প্রেশার হতে পারে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার ট্রান্সপিরেশন। এগুলো আমরা পড়বো পরবর্তীকালে। সারফেস টেনশন, লাস্ট ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সারফেস টেনশন আমরা দেখি যে ওয়াটারের যে আপার সারফেস রয়েছে সেখানে ওয়াটার তাদের আপার সারফেসটাকে একটা স্টেবল স্ট্রাকচার দেওয়ার জন্য তাদের উপরের লেয়ারে যতগুলো ওয়াটার থাকে সেটা নিচের ইন্টারনাল লেয়ারে যে ওয়াটার মলিকুলস তার থেকে অনেক কম থাকে। এই লোয়ার নাম্বার অফ ওয়াটার মলিকুলস ইন দ্য সারফেস এরিয়া অফ দ্য ওয়াটার্স থাকার জন্য এবং তাকে একটা স্পেসিফিক স্ট্রাকচার দেওয়ার জন্য দে হ্যাভ এ গুড এবং স্ট্রং টেন্ডেন্সি টু অ্যাটাচ দেমসেলভস। এই ওয়াটার মলিকুলসের কিন্তু যেহেতু সারফেস এরিয়াটা উপরে অনেকটা কম, নিচে অনেকটা বেশি থাকছে, সেই জন্য নিচে আমরা দেখতে পাচ্ছি কি ফ্রম অল ডাইরেকশন ওয়ান ওয়াটার মলিকুল হ্যাজ, suppose this is water molecules, it has a tendency to attract here, any different directions it has a tendency to attract themselves and make a bonding. But in the upper directions a linear chain should be present, so this water molecule has a higher tendency to make the bonds, so that's why this bonding is slightly stronger than the lower phase of the water body, ইন্টারনাল এরিয়া ভিতরের। ঠিক আছে, এই থাকার জন্য এখানে উপরের এরিয়াতে একটা পার্টিকুলার লেয়ার তৈরি করতে পারে। এই লেয়ারের এই পোটেনশিয়ালিটি বেশি থাকার জন্য এবং প্রেশারটা বেশি থাকার জন্য একটা সারফেস টেনশন তৈরি হয়, এবং এই সারফেস টেনশনকে কাজ করে যেসব হালকা ইনসেক্ট রয়েছে তারা কিন্তু জলের উপর দিয়ে মুভ করতে পারে। যেরকম ওয়াটার স্পাইডারের কথা বলতে পারি। স্পাইডার দেখবে জলে পুকুরে যেসব দেখতে পাওয়া যায়, একটা পাতা থেকে অন্য পাতায় যাওয়ার সময় জলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কীভাবে যাচ্ছে? দিস ইজ ডিউ টু দ্য সারফেস টেনশন। তারা একটা পাকে নেক্সট পা যে মুভটা করছে সেটা এত ফাস্ট করছে যাতে ওরা বসতে না পারে, এবং ওখানে যেহেতু কিছুটা হলেও তোমার
ইনট্যাক্টনেস থাকছে ওয়াটার সারফেসের, ঠিক আছে, সেইভাবে ওরা সারফেস টেনশনকে ইউজ করে করতে পারে। সো students, this is all about waters, the basic concepts you can clear from this tutorial video. Next time I will come with another video related to pH and buffer. Okay, so stay tuned until the next tutorial. Thank you.